খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা খুব দুঃখজনক যে এই ধরনের ঘটনা তো এমনিতেই সাপোর্ট সম্ভব না। আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানে তাহলে এটা আরো মারাত্মক জিনিস। এবং আমরা যে ঘটনাটা দেখেছি এটা নিয়ে পুরো সারা দেশ তোলপাড়। ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রথমত চাইবো যে যিনি দোষী হন, এখানে যে শিক্ষকের বিরুদ্ধে হইছে এটা তো আধুনিক প্রযুক্তির যুগে আসলে কে এটার করছে সেটা তো বের করা যাবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই নাম্বার 1। আপনি জানেন যে অতি সম্প্রতি ২ দিন আগে মাত্র আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম নেত্রকোনায় একটি মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থী ১১-১২ বছর বয়স হবে তার। তার পেটে একটা কিছু ভারী, ভারী লাগছে এরকম ডাক্তারকে সে বলছিল। তো চেকআপ করে দেখা গেল যে তার পেটে বাচ্চা। সে প্রায় ৭ মাসের মনে হয় অন্তঃসত্ত্বা। তো এবং তার অভিযোগটা হলো শিক্ষকের বিরুদ্ধে। বিশেষ করে মাদ্রাসাগুলো আসলে এই অনিরাপদ হয়ে যাচ্ছে বা এটার কি কোনো নীতিমালা নেই কিনা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা খুব দুঃখজনক যে এই ধরনের ঘটনা তো এমনিতেই সাপোর্ট সম্ভব না। আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানে তাহলে এটা আরো মারাত্মক জিনিস। এবং আমরা যে ঘটনাটা দেখেছি এটা নিয়ে পুরো সারা দেশ তোলপাড়। ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রথমত চাইবো যে যিনি দোষী হন, এখানে যে শিক্ষকের বিরুদ্ধে হইছে এটা তো আধুনিক প্রযুক্তির যুগে আসলে কে এটার করছে সেটা তো বের করা যাবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ একসময় মহিলা মাদ্রাসা ছিল না এরকম। এখন বিভিন্ন জায়গায় হচ্ছে এবং হওয়ার কারণে মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, দিন সম্পর্কে জানতেছে। এবং মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ফ্যামিলিগুলোতে দিনের শিক্ষা ছড়িয়ে পড়তেছে। আমার নিজের একটা মহিলা মাদ্রাসা আছে, যেটা নাম হচ্ছে দারুত তাকওয়া বালিকা মাদ্রাসা আজিমপুরে। তো সেটা মূলত আমার স্ত্রী চালান। আমার স্ত্রী তিনি নিজে আলেমা এবং দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত এবং সবাই মহিলা শিক্ষিকা, কোনো পুরুষ শিক্ষক নাই এবং অনাবাসিক। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা শুরু থেকে অনাবাসিক। আমাদের মাদ্রাসার বেশ কয়েক বছর হয়ে গেছে, 10 বছরের উপরে হয়ে গেছে। তো আমরা এই যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, কোথাও কোথাও হচ্ছে, স্কুলগুলো যে হোক সেটা তো হলো শিক্ষা ব্যবস্থা ইসলামী তো না। আপনার ইসলামে যদি ছোট কিছু হয় ইসলামের ধর্মীয় যে আবরণে, সেটা অনেক বড় করেই দেখা হবে স্বাভাবিক। এবং আমরাও এটাকে খুব গুরুত্ব সহকারে দেখবো। এটা আমরা চাই প্রথমত এটার বিচার চাই এবং বিচারটা এমন হওয়া উচিত যে এটা যেন পরবর্তী কেউ করতে না পারে, সাহস না পায়। এর পাশাপাশি মহিলা মাদ্রাসা যেভাবে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো। তো আমি একটা ঘটনা বলি, মানে এই ঘটনাগুলো কোন জায়গাতে হচ্ছে। আমি এক জায়গায় একটা মাদ্রাসায় এইভাবে একটা মাদ্রাসা, তো মুহতামিমকে বললাম যে আপনি, প্রিন্সিপালকে বললাম যে আপনি বেফাকের অনুমোদন নেন। উনি বলে আমি আমার বাবার টাকা দিয়ে মাদ্রাসা করছি, বেফাকের কি তার কাজে গায়ে, তুমি কেন নিবে অনুমোদন? আমি তো আমার টাকা দিয়ে করছি মাদ্রাসা, বেফাকের অনুমোদন প্রয়োজন নাই। এটা হচ্ছে ওনার বক্তব্য। তো এইভাবেই অনেকগুলো মাদ্রাসা আছে, তারা কোনো কর্তৃপক্ষের অধীনে না, তিনি ইচ্ছা করছেন এটা মাদ্রাসা করে ফেলতেন। তো আমাদের দেশে যে আইন অনুযায়ী কেউ করতে পারে, সরকারও এখানে ধর্মীয় বিষয়ে তেমন হস্তক্ষেপ করে না, কিন্তু ওনাদেরই কাজের কারণে পরে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এবং মাদ্রাসা যেভাবে হচ্ছে এটাও একটা আগের মতো হইতে পারবে না। এই না হওয়াটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের কারণ হবে। কারণ ধর্মীয় শিক্ষাটা আমরা চাই যে অবাধে হোক, কেউ যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু এই অবাধে হইতে গিয়ে যদি আমরা ক্ষতির মুখোমুখি হয় তাহলে এটা আমাদের জন্য মারাত্মক মানে কষ্টের বিষয়। এখন দেখেন মাদ্রাসার লাভ কি ক্ষতি কি। আমি একটা ঘটনা বলবো, আজ থেকে প্রায় 2 বছর আগে সম্ভবত বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম গেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেশে, বহারা সমরকন্দ এইসব এলাকায়, যে তারা একটু দেখে আসবে, ভ্রমণের জন্য গিয়েছিলেন। তো ওনারা বললেন যে ইমাম বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ আমরা বলি, যে খুব সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ, বা সিয়াসিত্তার 6টা কিতাব, এর প্রধান গ্রন্থ হচ্ছে বুখারী। তো এই বুখারী যিনি সংকলন করেছেন, বুখারী শরীফ যিনি, তার এলাকায় তার দেশে গিয়ে ওনারা বললো যে সারা দেশে ইসলামী অনুশাসন তেমন দেখতে পাইলাম না।
এই জন্য বলতে যে সারা দেশে পরিপূর্ণ হিজাব পরা কোনো মেয়ে পাইনি আমরা, খোলামেলা পোশাক। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে মধ্য এশিয়ার দেশগুলোতে কমিউনিজমের একটা বিপ্লব হয়েছিল, বলশেবিক বিপ্লব যেটাকে বলা হয়েছে। তারা সাংস্কৃতিক বিপ্লবের আবরণে তারা সেখানে একটা বিপ্লব করছিল। তো সেই সময়ে ইসলামী যে অনুশাসন, ইসলামী যে চিহ্ন, ইসলামী নাম রাখা যাবে না, আরবি নাম রাখা যাবে না, নিষিদ্ধ ছিল সরকারিভাবে। কোরআন কারো বাড়িতে পাইলে তাকে কারাগারে দেওয়া হতো। দাড়ি টুপি এগুলো করা যাবে না, এগুলো ইউজ করা যাবে না, দাড়ি রাখা যাবে না, টুপি রাখা যাবে না। মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মাদ্রাসা তো বন্ধই, অনেক আলিমুল আমাকে ফাঁসি টাসি দেওয়া হয়েছিল। তো এরপরে তারা ওই এলাকার মানুষ, তারা এত বড়, তারা ইসলামী সভ্যতার অধিকারী হওয়ার পরেও তারা সবকিছু ভুলে গিয়েছিল ইসলামী। এখন তো আর ওই ধরনের কোনো কড়াকড়ি নিয়ম নাই, কিন্তু এখনো তারা আগের মতো রয়ে গেছে। তো বলশেবিক বিপ্লব ছিল 70 বছর, 70 বছরের ব্যবধানে তারা সবকিছু ভুলে গেল। আমাদের উপমহাদেশে ব্রিটিশদের মানে তাদের যে উপনিবেশ ছিল বা তাদের দখলে ছিল আমরা 200 বছর। 200 বছর থাকার পরেও আমরা কোরআনকে বলি নাই, হাদিস বলি নাই, ইসলামকে বলি নাই, দাড়ি বলি নাই, টুপি বলি নাই, সবই আমাদের ঠিকঠাক আছে। ওরা 70 বছর সব চেঞ্জ করে ফেললো, ভুলে গেল। আমরা 200 বছর পরেও ঠিক থাকলাম কেন? এটা মাদ্রাসার কারণে, ওলামায়ে কেরামের কারণে। আমাদের দেশে বিভিন্ন ধারা ওলামায়ে কেরাম কাজ করছেন, দেওবন্দি দ্বারা ওলামায়ে কেরাম কাজ করছেন, ফুরফুরা সারসিনের সবাই কাজ করছেন। দেওবন্দ থেকে যখন তিনি বাংলাদেশে আসতেন পড়াশোনা করে, তার প্রথম কাজ ছিল এটা মাদ্রাসা তৈরি করা। এটা হচ্ছে সেই উত্তরাধিকার। এখন আসার পরে মাদ্রাসা বিকশিত হলো, তারপর দেখা গেল যে মনে হলো যে একটা নিয়ন্ত্রক বোর্ড দরকার। প্রথমে হলো বেফাকুল মাদারিসুল আরাবিয়া, আমাদের সিলেটে আছে এটা আজাদ্দিন এদারে তালিম বাংলাদেশ। এখন অনেকগুলো বোর্ড, প্রায় 6-7টা বোর্ড আছে, চলতেছে। কিন্তু মহিলা মাদ্রাসার তেমন কোনো আলাদা কোনো বোর্ড নাই, এটার কোনো নিবন্ধনও নাই। যে যার ইচ্ছা মতো কাজ করতে, যার ইচ্ছা মতো এটা করলো, মহিলা মাদ্রাসা চললো। আবার আবাসিক মহিলা মাদ্রাসা, সেখানে ভিতরে গেলে দেখা যায় যে মুরগির কূপের মতো, আর বেরোইতে পারে না, এখানেই থাকে, এবং অনেকগুলো মানুষ এক জায়গায়। এবং দেখা গেল যে আবাসিক মাদ্রাসা, এবং ঢাকা শহরে একজন তার মেয়েকে দিয়ে গেছে, উনি থাকে দেখা গেল রংপুর, সিলেট থেকে দিয়ে গেল বড় মহিলা মাদ্রাসা। এখানে কি হচ্ছে না হচ্ছে জানা সম্ভব না, খুব কঠিন একটা ব্যাপার। আর তো গ্রামের, আমার কাছে মনে হয়েছে যে শহরের মাদ্রাসাগুলোতে তুলনামূলক সিকিউর বেশি, গ্রামগুলোতে কম। গ্রামের মানুষের এতটুকু জানাশোনা নাই, এই জন্য কিছু কিছু প্রবলেম হয়। তো এই নিবন্ধনের নাই, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যারা যেসব মাদ্রাসা বেফাকের আওতাভুক্ত বা অন্যান্য বোর্ডের আওতাভুক্ত, সেখান থেকে যে আলাদাভাবে একটা মনিটরিং করা যায়, সেটাও করা হয় না। এবং নিবন্ধ দিতে গেলে তো আসলে আপনাকে কিছু জিনিস দেখতে হবে। যেমন আপনি ধরেন, আমি দুবাইতে দেখলাম যে কেউ যদি রেস্টুরেন্টের একটা অনুমতি নেয়, আমি একটা রেস্টুরেন্ট করবো, তাহলে তাদের যে সিটি কর্পোরেশন থেকে তারা লোক আসবে, আসার পর দেখবে যে আপনার মানুষ বসবে কতজন, এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, কেস কোথায়, আপনার রান্নাঘর কোথায়, রান্নাঘরের সাইজ কত। সাইজ যদি তাদের সিস্টেম অনুযায়ী না হয়, তাহলে একটু দেবে না আপনাকে অনুমতি। তো এভাবে অনেকগুলো বিষয় দেখে তারপর অনুমতি দেয়। আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে এইগুলো কিন্তু দেখা হয় না, যে দেবে ইচ্ছা করলো। তার রান্নাঘর আছে কিনা, তার পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা আছে কিনা, পর্যাপ্ত শিক্ষক আছে কিনা, সে যে কটা ক্লাস করবে ক্লাসের শিক্ষক আছে, শিক্ষিকার আছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে যে রুম পরিষ্কার করা, এটা যদি প্রশিক্ষণের অংশ হয়, ওকে, বা এটা সাপোর্ট করি, কিন্তু আগে বলতে হবে প্রশিক্ষণের অংশ। মানে আমি যে ক্লাসরুমে থাকি, আমার ক্লাসরুম উস্তাদের রুম না, আমার যে রুম, আমি যে আমাদের ক্লাসরুম, এটা পরিষ্কার করে, এটা কিছু কিছু মাদ্রাসায় আছে, এটা মানে প্রশিক্ষণের অংশ। ওকে, যেমন গার্হস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আছে না অনেকগুলো, এটা একটা প্রশিক্ষণের অংশ। কিন্তু উস্তাদের কাপড় দেওয়া না, এটা ঠিক না, এটা আমরা সাপোর্ট করি না। উস্তাদের কোনো শারীরিক খেদমত, এটাও একটা শারীরিক খেদমতের অংশ, এটা সাপোর্ট করি না। এটা আগে কখনো কোথাও শুনছি, কিন্তু ইদানিং এগুলো টোটালি, এগুলো দৃশ্যমান, এগুলো বন্ধ হয়ে গেছে। আর বিভিন্ন মাদ্রাসায় তো এখন সিসি ক্যামেরা আছে, মূলত সিসি ক্যামেরা যেসব জায়গায় নাই সেখানে সমস্যা তৈরি হয়। এখন বড় বড় মাদ্রাসা সবগুলোতে সিসি ক্যামেরা আছে, আমাদের মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ, আরও বিভিন্ন মাদ্রাসায় আছে। এবং এটা বেফাকুল মাদারিসের যে দস্তুর আছে, যে নিয়ম আছে, যে গঠনতন্ত্র আছে, সেখানে লেখাই আছে মাদ্রাসা পরিচালনা কীভাবে করতে হয়। সেইখানে লেখা আছে যে কোনো এই ধরনের শারীরিক কোনো খেদমত নেওয়া যাবে না, এটা টোটালি নিষিদ্ধ। এখন আমরা আপনাকে প্রশ্ন করব, একটু রাজনৈতিক প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হলো যে হেফাজতে ইসলাম কি আসলে
ভেঙে যাবে কিনা, কমিটি ভেঙে যাবে কিনা, এবং কেউ কেউ বলছে যে হেফাজতের আগামী আমির হবে মামুনুল হক, আবার কেউ কেউ বলছে যে না, মামুনুল হক হতে পারবে না, ওনাকে মাইনাস করা হবে। আসলে হেফাজত নিয়ে এখন চলছেটা কি কওমি অঙ্গন? হেফাজতটা ছিল আমাদের একটি আবেগের বিষয়, একটা বড় একটা ভূমিকা পালন করছে হেফাজতে ইসলাম এবং শাপলা চত্বর। আজকে তো মেয়ের 4 তারিখ, তো মেয়ের 5 তারিখ তো ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক লম্বা কাহিনী। হেফাজতে ইসলাম এটা ওই সময় ভূমিকা পালন করছে, যেহেতু এটা কোনো সাংগঠনিক সুসংগঠিত কোনো সংগঠন না এবং এটা অনেকগুলো দলের সমন্বয়ে গঠিত হয়েছে, সেজন্য এটা একভাবে চলছে। তা আমার মনে হয় যে এটা এই পর্যন্ত রাখা উচিত। এর বাইরে গিয়ে কাউকে বের করা, কাউকে ঢুকানো, এটাও আসলে সঠিক পদ্ধতিতে হয় নাই। বিভিন্ন রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল মানে তো পুরা কমি ঘরানা না। আর হেফাজতে যারা সুযোগ মানে যারা সাড়া দিয়েছিলেন সবাই তো কমির লোক না, কমির বাইরের লোকজন ছিলেন। এখানে কমির উলামায়ে কেরাম ছিলেন, বিভিন্ন দলের লোক ছিলেন, তাবলীগের লোকজন ছিলেন, জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকজন, তারাও ত্যাগ কুরবানি করছে এখানে। এটা দৃশ্যমান হয় নাই বিভিন্ন কারণে, আওয়ামী লীগের কারণে বা সরকারের কারণে। শিবিরের লোকজন তারা প্রচুর এখানে শহীদ হয়েছে অনেক। তো এরপরে আওয়ামী লীগের লোকজনও ছিল এখানে, মানে আলেমদের পক্ষ হয়ে আসছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা যারা করে তাদের বিচার চাই। আওয়ামী লীগের লোকজন আমি দেখছি, আমি অনেকে ছিল। তো এখন হেফাজতে ইসলাম যে জায়গায় আসছে সেটাকে অরাজনৈতিক রাখাই উচিত, অরাজনৈতিক হিসাবে রাখা উচিত সেটা। আর যদি রাখতে না পারা যায় তাহলে এটা স্টপ করে দেওয়া উচিত। অমুককে বের করা, অমুককে রাখা, এগুলো ঠিক না এবং সেটা মনে হয় সম্ভবও হবে না। এটা হেফাজত যেভাবে আছে আমার ধারণা সেভাবেই থাকবে। আর কাউকে বের করা বা কাউকে রাখা, এটা করতে গেলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে কাম্য না, এবং সেটা বোধহয় মুরব্বীরা এখন বুঝতে পারতেছেন। যদিও শুরুর দিকে একটা আলোচনা চলছিল ফেসবুকে, ইতিমধ্যে আমার জানা মতো এটা স্টপ হয়ে গেছে আর কি। তাহলে আগামী আমির কি আল্লামা মামুনুল হক হতে পারে? আমরা এখানে একটা কথা আসছে যে আমির যারাই হবেন বা যারা পরিচালনায় থাকবেন তারা অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া উচিত। এই পর্যন্ত যে নিউজগুলো আসছে আর কি, সেখানে জমিয়তুল উলামা ইসলাম, খেলাফত মজলিস বা আরও বিভিন্ন দলের যারা আছেন, যারা পলিটিক্যালি খুব বেশি অ্যাক্টিভ, এটা ভালো। তো পলিটিক্যালি অ্যাক্টিভ হলে পলিটিক্যালি অ্যাক্টিভ হোক, সমস্যা নেই। কিন্তু হেফাজত যেহেতু অরাজনৈতিক ছিল, এটাকে অরাজনৈতিকভাবেই রাখতে পারলে ভালো, এভাবে চিন্তা চলতেছে। একটা পক্ষ বলছে যে হেফাজত জামাত গ্রহণের হয়ে যাচ্ছে। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।